প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আমরা আজকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটি কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, তোমরা প্রথম দিকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো তাদের পেপার চেক করার সময় আমি যে জিনিসটা অনেক স্টুডেন্টের খাতার লক্ষ্য করেছি সেটা হচ্ছে গ্রাফ আঁকার যে অনীহা। গ্রাফ আঁকার অনীহা থাকলে কিন্তু হবে না। প্রশ্নে স্পষ্টই উল্লেখ করে দেওয়া হয়েছে যে লেখচিত্রে অঙ্কন করো। তোমরা অনেকেই খাতায় সেটা অঙ্কন করেছো, যেটা একবারই নিয়ম বহির্ভূত। তো আশা করি এইবার অ্যাসাইনমেন্টও তোমাদের বেশ কয়েকটি গ্রাফ রয়েছে, এগুলোতে আর তোমরা ভুল করবে না। তো চলো দেখি আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট সেটা কেমন দেওয়া হয়েছে এবং সেটা সমাধান কেমন হবে। তো আমরা আজকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আলোচনা করব। তো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রথমেই আমরা প্রশ্নটা পড়ে আসি। প্রশ্নটা কি আছে? অধ্যায় গতি এবং কাজ শক্তি ক্ষমতা, এই দুটি অধ্যায় মিলিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে আসি। প্রশ্নটা কি লিখেছে দেখো। প্রশ্নটায় লেখা আছে যে 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। ক, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তির কত? 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর সময় বনাম গতিশক্তি ও সময় বনাম বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ সেটা দেখো। তো দেখো, আমরা এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এখানে আমাদের 10 নম্বরের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যেন 10-এ 10 নম্বর এখান থেকে ক্যারি করতে পারি। তো আসো আমরা সমাধানের দিকে তাকাই। তো প্রথম প্রশ্ন, এসএসসি পরীক্ষার্থী যারা 2021, তাদের জন্য এটা চতুর্থ সপ্তাহের সমাধান। তো প্রথমে বলা হয়েছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে চিত্রে আমি 40 মিটার উচ্চতার একটা বস্তু দেখিয়েছি। চিত্রে 40 মিটার উচ্চতার একটা বস্তু দেখিয়েছি। এই যে এই বস্তুটা দেওয়া আছে 40 মিটার উপরে এম ভরের একটি বস্তু রাখা হয়েছে, এটা 40 মিটার উঁচু এবং এখান থেকেই বস্তুটা ফেলে দেওয়া হয়েছে। তো দেখো, উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে 75 কেজি ভরের বস্তুটি ভূমি হতে 40 মিটার উচ্চতায় স্থির অবস্থায় রয়েছে। এটা কিন্তু অবশ্যই স্থির অবস্থায় রয়েছে, কারণ 40 মিটার উচ্চতায় যখন থাকবে তখন কিন্তু আমরা এটাকে কখনো ছাড়ি নাই। এরপরে 40 মিটার উচ্চতায়, তাহলে যখন একটা বস্তু ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠে আমরা জানি তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়, তাই না? আমরা জানি তার মধ্যে কি শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি সঞ্চিত হয়। তাহলে আমরা বিভব শক্তির সমীকরণটা বের করবো mgh। তাহলে এই এম বিন্দুতে তার বিভব শক্তি কত? আমরা সমীকরণে এম এর মান 75, জি এর মান 9.81 এবং ভর 75, অভিকর্ষ ত্বরণের মান 9.81 এবং উচ্চতা এইচ এর মান বসিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিভব শক্তির মানটা আছে 29,430 জুল। 29,430 জুল। তাহলে এই 29,430 জুল হচ্ছে তার বিভব শক্তি। আচ্ছা, এখন আসো আমরা 40 মিটার উচ্চতায় গতি শক্তিটা কেমন হবে সেটা বের করি। আবার 40 মিটার উচ্চতায় গতিশক্তির সমীকরণটা কি হবে? 40 মিটার উচ্চতায় গতিশক্তির সমীকরণটা হবে হাফ এম ভি স্কোয়ার। যেহেতু বস্তুটি 40 মিটার উচ্চতায় স্থির অবস্থায় রয়েছে তাহলে কি হবে? তার বেগটা হবে 0, অর্থাৎ গতিশক্তি হবে 0। তাহলে 40 মিটার উচ্চতায় মোট শক্তি কত হবে? মোট শক্তি ইকুয়াল টু হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ দুটি শক্তির সমষ্টি। তাহলে এখান থেকে কি আসতেছে? অর্থাৎ 29,430 জুল হচ্ছে তার মোট শক্তি। 29,430 জুল হচ্ছে তার মোট শক্তি।
তাহলে 29,430 জুল যদি তার মোট শক্তি হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম বস্তুটির মোট গতিশক্তি কত, 29,430 মোট শক্তি। তো এটা ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আসো খ নাম্বার প্রশ্নে যাই আমরা। খ নাম্বার প্রশ্নটা কি বলা হলো? খ নাম্বার প্রশ্নটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন ছিল। এখানে বলা হয়েছিল যে 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কি কি পরিমাণে রয়েছে, মানে কি কি রূপে রয়েছে। তাহলে আমরা এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করতে পারি যে বিভব শক্তির সংজ্ঞা হতে আমরা জানি কোনো বস্তুকে এক অবস্থান হতে অন্য অবস্থানে সরালে বস্তুটি যদি কাজ করার সামর্থ্য অর্জন করে, তবে বস্তুটির মধ্যে সঞ্চিত শক্তিকেই আমরা বিভব শক্তি বলি। উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে উক্ত বস্তুটি ভূমি হতে 40 মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে। এর ফলে বস্তুটির মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয় এবং তা কাজ করার সামর্থ্য অর্জন করে। তার মানে আমরা কি দেখলাম, যখন বস্তুটিকে 40 মিটার উচ্চতায় স্থাপন করছি তখন তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। আবার কোনো বস্তু গতিশীল হলে তা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে তার গতিশক্তি। কিন্তু উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে 40 মিটার উচ্চতায় বস্তুটি স্থির অবস্থায় আছে, তাই এর গতিশক্তি কত হবে? 0 হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 40 মিটার উচ্চতায় বস্তুর মধ্যে শুধুমাত্র এক প্রকারের শক্তি রয়েছে, সেটা কি? বিভব শক্তি। তাহলে এটা আমরা লিখে দিব যে, অর্থাৎ আমরা বলতে পারি 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বিভব শক্তি রূপেই রয়েছে। এই ছিল আমাদের 40 মিটার উচ্চতায় বস্তুর মধ্যে শক্তি কি কি রূপে রয়েছে, মানে এখানে শক্তি দুটি রূপে থাকতে পারে, তার মধ্যে বিভব শক্তি আছে কিন্তু গতিশক্তি নেই। অর্থাৎ আমরা এখান থেকে এইভাবে ব্যাখ্যাটা করতে পারি। এরপরে আসো গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, 10 মিটার পর পর বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি বের করে সময় বনাম বিভব শক্তি এবং সময় বনাম গতিশক্তি দুটি লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখো এখানে পাশের চিত্রে দেখানো হয়েছে যে আমি ধরে নিলাম এই সমস্ত উচ্চতাটা হচ্ছে কত, এই সমস্ত উচ্চতাটা দেখো এখান থেকে সমস্ত উচ্চতা এখান থেকে ধরে নেওয়া হয়েছে 40 মিটার, যেটা উদ্দীপক অনুযায়ী দেওয়া আছে। তারপর এই যে 10 মিটার 10 মিটার করে আমি এটাকে ভাগ করছি প্রতি 10 মিটার পর পর। উদ্দীপক অনুযায়ী দেখো প্রতি 10 মিটার পর পর তার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 10 মিটার পর পর এটা ভাগ করে টোটাল 5টা বিন্দু দেখিয়েছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু। তাহলে দেখো পাশের চিত্রে এম ভরের বস্তুটি কি করা হয়েছে, পাশের চিত্রে যে এম ভরের বস্তুটি, এই এম ভরের বস্তুটি পাশের চিত্রে যে এম ভরের বস্তুটি রয়েছে, এম ভরের বস্তুটি কি হয়েছে দেখো, পাশের চিত্রে যে এম ভরের বস্তু রয়েছে, এই এম ভরের বস্তুটি 40 মিটার উপরে এ বিন্দু হতে মুক্তভাবে পড়ছে। প্রতি 10 মিটার পর পর তার অবস্থান যথাক্রমে এ বি সি ডি ও ই দেখানো হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা অবস্থানে কি কি বের করব? 3টা জিনিস বের করবো। লেখচিত্র থাকতে হবে কি, সময়, গতিশক্তি, সময়, বিভব শক্তি। তাহলে আমাদের সময় বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে এবং বিভব শক্তি বের করতে হবে। এই 3টা জিনিস, 3টা রাশি আমরা প্রত্যেকটা অবস্থানে বের করবো। তাহলে দেখো আমরা শুরু করি এ বিন্দুতে। এই যে এ বিন্দু, এই এ বিন্দুতে, এই এ বিন্দুতে আমরা প্রথমে কি কি দেওয়া আছে দেখো, এ বিন্দুতে আমরা এটা শুরু অবস্থান, তাহলে এখানে সময়টাকে আমরা কি বলবো? 0। তাহলে এই অবস্থানে খেয়াল করো, এই অবস্থানে সময় টি এ ইকুয়াল টু 0 সেকেন্ড, গতিশক্তি ই কে সমান 0, এটা কিন্তু আমরা ক নং থেকেই পেয়ে গেছি। এবং বিভব শক্তি 29,430, এটা আমরা ক হতে পেয়েছি। আচ্ছা, বের হয়ে গেল, আমাদের এই বিন্দু নিয়ে আর কাজ করার দরকার নেই। এখন আসো বি অবস্থানে। এখন আসো বি অবস্থানে অতিক্রান্ত দূরত্ব কত? খেয়াল করো, যখন বস্তু এ হতে বি তে আসবে, খেয়াল করো এই যে এ হতে বি তে আসবে, এইটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই দূরত্বটুকু কত ধরে নিচ্ছি, এ হতে বি তে যখন আসবে তখন কতটুকু দূরত্ব? তখন দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 10 মিটার। তাহলে এটাই আমাদের দেখানো হয়েছে যে এ হতে বি অবস্থানে যখন আসে তখন কতটুকু দূরত্ব অতিক্রম করে। বি অবস্থানে দূরত্ব হচ্ছে এস বি ইকুয়াল টু 10 মিটার। আদিবেগ, আদিবেগ কিন্তু আমরা এই অবস্থানে আদিবেগ যেহেতু স্থির অবস্থায় ছিল, আদিবেগ শূন্য, সময় টিবি, বি বিন্দুতে আসতে সময় সেটা বের করব। এবং এক্ষেত্রে আমরা সমীকরণ ইউজ করতে পারি কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এখানে যেহেতু বস্তু নিচের দিকে পড়ছে তাহলে এর বদলে আমরা কি দিব, হাফ জিটি স্কোয়ার। মানটা বসালাম, মান বসানোর পর দেখা গেল টিবি এর মান পায় 1.42784312। তোমরা ইচ্ছা করলে এখানে 4 ঘরও লিখতে পারো, 2 ঘরও লিখতে পারো, আমি সব পুরোটা দেখিয়ে দিয়েছি।
আচ্ছা, এটা হচ্ছে বি বিন্দুতে সময়, তাহলে সময়টা বের হয়ে গেল। প্রথম 10 মিটার অতিক্রম করতে সময় হচ্ছে এইটা, প্রথম 10 মিটার অতিক্রম করতে সময় হচ্ছে এইটা। এরপরে আসো, তাহলে বি অবস্থানে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে হবে। তাহলে বি অবস্থানে বিভব শক্তি, দেখো বি অবস্থানে বিভব শক্তি, আমি আবারও বলতেছি, আমি চিত্রটা লক্ষ্য করি, যখন আমি এই বি বিন্দুতে কি বের করতেছি, গতিশক্তি বের করতেছি, তখন দূরত্ব কিন্তু এইটুকু কাউন্ট করতেছি। আর যখন বিভব শক্তি বের করতেছি তখন উচ্চতা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করতে হবে। উচ্চতা হবে এইটা, অতিক্রান্ত দূরত্ব হবে এইটা, ঠিক আছে? তাহলে যখন আমরা বিভব শক্তি বের করব, উচ্চতা বের করবো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই দেখো টোটাল 40 থেকে 10 বাদ দিলেই আমাদের উচ্চতাটা বের হবে। তো দেখো এটাই বলা হয়েছে যে বি বিন্দুতে বি অবস্থানে বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু এমজিএইচবি। এখানে বি বিন্দুর উচ্চতা 40 থেকে 10 বাদ দেওয়া আছে, এখান থেকে যে মানটা পাওয়া যাচ্ছে এমজিএইচ এর মান বসিয়ে পাওয়া যায় 22,072.5 জুল। আবার বি অবস্থানে গতিশক্তিটা যদি বের করি, বি অবস্থানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, এবং ভি এর মান আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2 জিএস এই সমীকরণ বসাতে পারি। যখন গতিশক্তি বের করছি তখন কিন্তু দূরত্বটা হবে এসবি, আর যখন বিভব শক্তি বের করতেছি তখন কিন্তু দূরত্বটা হবে কি, উচ্চতা। তো এখন দেখো এখানে আমরা ইউএ এর মান বসালাম কত, 0, হাফ 75 টু 9.8 ইন্টু 10, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে মানটা কত পাচ্ছি, মান পাচ্ছি 7,357.5 জুল। এটা গেল। তাহলে বি বিন্দুতে আমরা তিনটা রাশির মান বের করলাম, কি কি? এক নাম্বার হচ্ছে সময়, 2 নাম্বার হচ্ছে বিভব শক্তি, এবং 3 নাম্বার হচ্ছে গতিশক্তি। ঠিক একইভাবে এখন সি বিন্দুতে প্রতি 10 মিটার পর পর কিন্তু বের করতে বলা হচ্ছে। তাহলে সি বিন্দুতে মানটা বের করি, দেখো সি অবস্থানের জন্য একইভাবে অতিক্রান্ত দূরত্ব, তাহলে সি অবস্থানের জন্য অতিক্রান্ত দূরত্ব কত হবে, আমরা আবার চিত্রটা যাই, দেখো সি অবস্থানের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 10 প্লাস 10 ইকুয়াল টু 20 মিটার। আর উচ্চতা কত হবে, উচ্চতাও কিন্তু 20 মিটার হবে। তাহলে সি অবস্থানে খেয়াল করো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 প্লাস 10। আদিবেগ আমরা ঠিক এ বিন্দু থেকে কাউন্ট করা শুরু করেছি, তাহলে এ বিন্দুতে আদিবেগ ছিল হচ্ছে 0। ঠিক একইভাবে এস ইকুয়াল টু ইউ এ টি প্লাস হাফ জিটি স্কোয়ার সমীকরণ ব্যবহার করে এখান থেকে টি এর মানটা আমরা কত বের করলাম, এখান থেকে টি এর মানটা বের করলাম কত, এখান থেকে টি এর মানটা বের করলাম 2.0192751। তোমরা ইচ্ছা করলে এখান থেকে ওইটা অথবা 3টা দশমিকের পরে ঘর রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সময় বের হয়ে গেল সি বিন্দুতে আসতে। এরপরে সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে দেখো সি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে ইপি এমজিএইচ, ইপি এমজিএইচ। তাহলে ইপি এমজিএইচ সমান কত আসতেছে সি বিন্দুতে, সি বিন্দুতে বিভব শক্তি ইপি এমজিএইচ, এইচ এর মান হবে এখন 20 মিটার, এবং মান বসালে কত পাওয়া যাচ্ছে, 14,715 জুল। সি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভিসি স্কোয়ার, তাহলে ভিসি সমান কত বসাবো, ইউএস স্কোয়ার প্লাস 2 জিএসসি। দেখো এখানে কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব ঠিক এ বিন্দু থেকে ধরে নিয়েছি, এর জন্য আদিবেগ কিন্তু এই বিন্দুর বেগ বসাতে হবে। আবার ভুল করে এখানে সি বিন্দুর বেগ বসালে কিন্তু হবে না। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 14,715 জুল, 14,715 জুল। আচ্ছা, এরপরে আসো, তাহলে দেখো এই সি বিন্দুতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি সমান পাচ্ছি। এরপরে আসো ডি অবস্থানের জন্য, তাহলে ডি অবস্থানের জন্য অতিক্রান্ত দূরত্ব কত, প্রথমে এ তে আসলো 10 মিটার, এ থেকে বি তে আসলো 10 মিটার, বি থেকে সি তে আসলো 10 মিটার, এবং সি থেকে ডি তে আসলো 10 মিটার, তাহলে টোটাল 30 মিটার দূরত্ব অতিক্রম করে। এবং আমরা আদি অবস্থান কোথা থেকে ধরে নিচ্ছি, আমরা আদি অবস্থান ধরে নিচ্ছি এ বিন্দু হতে, তাহলে আদি বেগটা কিন্তু এ বিন্দুর বেগ ব্যবহার করতে হবে, এখানে কিন্তু আবার ডি বিন্দুতে আদি বেগ বের করলে হবে না। আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি করতে পারি, ডি বিন্দুতে আসতে যে সময়টা সেই সময়টা বের করে কত দেখছি, 2.47309683 সেকেন্ড। এটা গেল ডি বিন্দুতে সময়। তাহলে ডি বিন্দুতে এখন কি বের করব, সময় বের করা হয়ে গেছে, তাহলে ডি বিন্দুতে এখন কি বের করব, এখন ডি বিন্দুতে বের করব হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে এখন আসো ডি বিন্দুতে বিভব শক্তি কত, তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এমজিএইচ ডি, এমজিএইচ ডি। তাহলে ডি বিন্দুতে উচ্চতা কতটুকু, টোটাল হচ্ছে 40, 30 মিটার নেমে আসছে, অর্থাৎ 40 থেকে 30 বাদ দিলে ভূমি থেকে এখন কত উচ্চতায় আছে,
ভূমি থেকে এখন 10 মিটার উচ্চতায় আছে। এটা মান বসালে কত আসে? ৭,৩৫৭.৫ জুল। ঠিক একইভাবে ডি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করি, হাফ এম ভিডি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এস ডি। এখানে কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব হয়েছে এস ডি, এবং বস্তুটি যেহেতু এ বিন্দু থেকে আমরা আদি অবস্থান বিবেচনা করেছি, এর জন্য এ বিন্দুতে যে বেগটা ছিল সেটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ ইউ এর মান হবে 0, এবং এই ক্ষেত্রে আমরা যে মানটা পাচ্ছি সেটা কি? সেটা পাচ্ছি 22,072.5 জুল। তাহলে দেখো প্রত্যেকটা অবস্থানে কিন্তু আমরা তিনটা রাশি বের করতেছি, কি কি? সময়, বিভব শক্তি এবং কি? গতিশক্তি। আবার ই বিন্দুতে যখন আসবে, ই বিন্দুটা কোথায় অবস্থিত? দেখো ই বিন্দুটা কিন্তু একদম ভূমিতে অবস্থিত। তাহলে টোটাল কতটুকু দূরত্ব তাকে অতিক্রম করতে হবে? টোটাল 40 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। তো 40 মিটার কোথা থেকে? আদি অবস্থানটা কোথায় ধরছি? একদম এ বিন্দু থেকে। তাহলে এ বিন্দুতে আদি বেগ হচ্ছে 0। আর টি বিন্দুতে ই বিন্দুতে সময় টি ইটা বের করব। আমরা একইভাবে সমীকরণটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই আলোকে লিখেছি। লিখার পর আমরা এখান থেকে মান বসালাম। মান বসানোর পর টি এর মানটা কত পেলাম? 2.8556626 অর্থাৎ এখানে আমরা ইচ্ছা করলে দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর নিয়ে অঙ্ক করব, কোনো সমস্যা নেই। এই মানটা শুধু আমাদের গ্রাফ পেপারে বসানোর জন্য লাগবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না এখানে। এরপরে আসো, তাহলে ই বিন্দুতে এখন দুটো কাজ বাকি থাকলো। এখন আসো ই বিন্দুতে বিভব শক্তি কত? ই বিন্দুতে বিভব শক্তি mgh, যেহেতু ই বিন্দু একদম ভূমিতে অবস্থিত, এর জন্য উচ্চতাটা কত? 0। আর উচ্চতা 0 হলে অভিকর্ষ ত্বরণের মান এবং ভরের মান বসানোর পরেও বিভব শক্তির মান আসবে 0। তাহলে এখন আমরা ই বিন্দুতে গতিশক্তিটা বের করে দেখি। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। একইভাবে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টুয়াইস জি এস ই এই সূত্র ব্যবহার করে এখান থেকে পেলাম কত? 29,430। এখানে তোমরা হয়তো বা লক্ষ্য করছো কিনা জানি না, প্রত্যেকটা অবস্থানে যে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করেছি, সেই শক্তিগুলো যোগ করলে কিন্তু প্রত্যেকটা অবস্থানের বিভব শক্তি এবং গতিশক্তির মান একই পাওয়া যায়। আচ্ছা, অর্থাৎ মোট শক্তি ধ্রুব থাকে, শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। এখন আমাদের কি করতে হবে? দুটো গ্রাফ আঁকতে হবে। গ্রাফ দুটো কি? উদ্দীপক অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আমরা দেখেছি যে প্রথম গ্রাফটা হয়েছে কি? প্রথম গ্রাফটা হলো সময় এর সাথে গতিশক্তির পরিবর্তন, আর দ্বিতীয় গ্রাফটা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তন। তাহলে চলো এখন আমরা গ্রাফ কিভাবে আঁকবো সেটা দেখে নিই। তো প্রথমে আসো, গ্রাফ আঁকার আগে আমাদের ছোট্ট একটা কিছু লিখে নিতে হবে। এবার দুটি ছক কাগজ নিয়ে গাণিতিক বিশ্লেষণ হতে প্রাপ্ত প্রতি 10 মিটার পর পর সময় ও গতিশক্তির মানগুলো নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। আবার প্রতি 10 মিটার পর পর প্রাপ্ত সময় ও বিভব শক্তির মানগুলো স্থাপন করে অপর একটি লেখচিত্র অঙ্কন করি। এখন এই লেখচিত্রটা বিশ্লেষণ করলে কি দেখা যায়? লেখচিত্রটা বিশ্লেষণ করলে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি সব থেকে বেশি এবং গতি শক্তি থাকে সব থেকে কম। ওই দেখো, একদম এ বিন্দুতে বিভব শক্তি ছিল সব থেকে বেশি, গতি শক্তি 0, এটাই বলা হয়েছে। এরপর বস্তুটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে বিভব শক্তির মান কমতে থাকে এবং একই সাথে বস্তুটির বেগ বৃদ্ধির সাথে সাথে গতি শক্তির মানও বাড়তে থাকে। এটাই হচ্ছে। এখন আসো, লেখচিত্রটা আঁকলে কেমন পাওয়া যাবে আমরা লেখচিত্রটা একটু দেখি। লেখচিত্রটা, প্রথম লেখচিত্র হচ্ছে কি? প্রথম লেখচিত্রের মানটা হচ্ছে, দেখো লেখচিত্র 1, এখানে কতগুলো রাশির মান দেওয়া আছে। এই মানগুলো অবশ্যই অবশ্যই লিখতে হবে, কিন্তু তা না হলে কিন্তু লেখচিত্র থেকে আমরা বুঝতে পারি না যে কোন রাশির মান কত বসিয়েছি। এই যে আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো এই লেখচিত্রে যেহেতু এখানে দশমিক সংখ্যা আছে, আমরা লেখচিত্রে বসানো কিন্তু একটু কষ্টসাধ্য। তো এখানে যেহেতু এখানে লেখচিত্র 1-এ বলা হয়েছে যে সময় এর সাথে গতিশক্তির পরিবর্তন, দেখো সময় এবং গতিশক্তির পরিবর্তনের লেখচিত্রের নাম দিয়েছি লেখচিত্র 1। আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘর সমান 588.6 একক ধরেছি এবং এক্স অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান 0.057 একক ধরা হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের লেখচিত্রে একটা মান পাই, সে যে মানগুলো আমরা লেখচিত্রে বসাবো। দেখো আমি যদি এখানে গতিশক্তির মানগুলো বসাতে চাই, গতিশক্তি কত ছিল? সর্বোচ্চ 29,430, তাই না?
তাহলে 29,430টা ঘর পাওয়া তো একটা লেখচিত্রের মধ্যে সম্ভব না, কাজে আমাদের এখানে ঘরগুলো কনভার্ট করে মানটা বসাতে হবে। ওকে, এটাই করা হয়েছে। এখানে এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে কি সময়, দেখো এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে কি গতিশক্তি। দেখো ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া হয়েছে গতিশক্তি। দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘর, এই যে খেয়াল করে দেখো, প্রতি 5 বর্গ ঘর সমান ধরা 10 বর্গ ঘর সমান কত ধরা হয়েছে, প্রতি 10 বর্গ ঘর সমান ধরা হয়েছে 5,886। তাহলে 1 বর্গ ঘর সমান কত, 1 বর্গ ঘর সমান হচ্ছে 588.6। আবার এক্স অক্ষ বরাবর দেখো প্রতি 10 বর্গ ঘর, এই যে এখান থেকে এই পর্যন্ত 10টা ঘর, এই 10টা ঘর সমান কত ধরা হয়েছে 0.57। তাহলে 1 বর্গ ঘর সমান কত, 10 দিয়ে ভাগ করে দাও, 0.057, এটি এখানে লেখা হয়েছে। এরপরে আমরা এই মানগুলো বসিয়েছি, এই মানগুলো বসানোর পর লেখচিত্র ঠিক এরকম একটা লেখচিত্র পাওয়া যাচ্ছে। ঠিক এরকম একটা, এই যে রেখার মতো একটা লেখচিত্র পাওয়া যাচ্ছে। এটা এইভাবে সুন্দর করে ঢেউ এঁকে দিতে হবে, ভালো করে ঢেউটা যেন হয়। এবার এরকম কিন্তু তোমরা জিগজ্যাগ করে দাও, অনেকে জিগজ্যাগ করলে কিন্তু হবে না। আমি দেখাচ্ছি অনেকে লেখচিত্র কিভাবে আঁকে, এটা কখনোই করা যাবে না। কি করে, এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দেয়, এটা কিন্তু বিন্দুগুলো যোগ করা যাবে না। এই যে বিন্দুগুলো এইভাবে যোগ করে দেয়, এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দেয়, এইভাবে যোগ করলে কিন্তু লেখচিত্রটা এরকম সুন্দর কার্ভ হবে না, সেটা হয়ে যাবে কি জিগজ্যাগ। জিগজ্যাগ হলে কিন্তু হবে না, এরকম এই যে এই অংশটুকু কিন্তু কার্ভ হবে, যেহেতু এখানে গতিশক্তি সমীকরণে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে লেখচিত্র একটু বক্ররেখা আসবে, এটি স্বাভাবিক। তো এইভাবে কিন্তু করা যাবে না, আমাদের কি করতে হবে, এভাবে কার্ভ করে করতে হবে। দেখো প্রতি 10 মিটার পর পর, তাহলে প্রতি 10 মিটার পর পর এখানে যেহেতু 40 মিটার উচ্চতা দেওয়া আছে, টোটাল 5টা বিন্দু পাওয়া যাচ্ছে। একটা মূল বিন্দু, 2, 3, 4, 5, আমরা এখানে 5টা মান দেখাচ্ছি যে 1, 2, 3, 4, 5। এই মানগুলো তোমরা ছক কাগজে অবশ্যই বসাবা, বসিয়ে অবশ্যই কিন্তু আলাদাভাবে ছক কাগজে এঁকে তারপরে করতে হবে, তাছাড়া কিন্তু এখানে নাম্বার কাটা হবে। অবশ্যই ছক কাগজে বসিয়ে গ্রাফটা সুন্দর করে সম্পূর্ণ করতে হবে। আমি আবার জুম করে দেখাচ্ছি যারা না বুঝতে পারো। লেখচিত্রে কি ধরা হয়েছে, এক্স অক্ষ 1 বর্গ ঘর সমান 0.057 এবং ওয়াই অক্ষে 1 বর্গ ঘর সমান 588.6। এরপরে কি করা হয়েছে, এই যে মানটা এইভাবে বসানো হয়েছে, দেখো এই এক্স অক্ষ বরাবর মানগুলো এইভাবে বসাতে হবে, ওয়াই অক্ষ বরাবর মানগুলো এইভাবে বসাতে হবে, তারপরে লেখচিত্রটা হবে এইরকম। ঠিক আছে, তোমরা এছাড়াও অনেকে অনেকভাবে লেখচিত্র আঁকতে পারে। আমি এখানে এক্স অক্ষ বরাবর 10 বর্গ ঘর সমান একটা মান ধরেছি, অনেকে যদি এক্স অক্ষ বরাবর 10 বর্গ ঘর সমান অন্য মান ধরে, তাহলে লেখচিত্র একই আকৃতি আসবে, কিন্তু হয়তোবা সাইজে ছোট বড় হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে দেখো 1 নং লেখচিত্রটা আমরা এঁকে ফেললাম, সেটা কি, 1 নং লেখচিত্রটা হচ্ছে সময় এর সাথে গতিশক্তি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা দেখিয়েছি। এরপরে আসলে 2 নং লেখচিত্রে চলে যাই। 2 নং লেখচিত্রে কি একটা বলছে, সময়ের সাথে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখাতে হবে। সময়ের সাথে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হচ্ছে, তো সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তন আমরা এখানে লেখচিত্রের নাম দিয়েছি সময় বনাম বিভব শক্তির পরিবর্তন। এক্স অক্ষ বরাবর ওই একইভাবে প্রতি বর্গঘর সমান 0.057 একক এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গঘর সমান 588.6 বর্গ একক ধরা হয়েছে। এবং সময় যখন শূন্য, দেখো আমরা যদি লেখচিত্রটা ব্যাখ্যা করি, সময় যখন শূন্য তখন আমরা ওইখানে যে মানটা পেয়েছি, দেখো সময় যখন শূন্য ছিল মানে এই বিন্দুতে, তখন বিভব শক্তি ছিল 29,430, এই যে প্রথম বিন্দুটা ইএ ইপিএ। এরপরে সময় যখন কত অতিবাহিত হলো, 1 মিনিট 40 সেকেন্ডের মতো, 1.14 সামথিং। তো এখান থেকে এই যে এখানে মানটা আসছিল, এই মানটা হবে এখানে, এই মানটা হবে এখানে, এই নির্দিষ্ট সময় পর পর এই মানগুলো যখন বসাবো তখন ঠিক এইরকম একটা লেখচিত্র পাবো, এর মতো একটা লেখচিত্র পাবো। এই লেখচিত্র বলা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তন। আমি জুম করে আবার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তনের লেখচিত্র। আমরা এক্স অক্ষ বরাবর ধরেছি কি বিভব শক্তি, শক্তি একক হচ্ছে জুল, এবং ওয়াই অক্ষ বরাবর ধরেছি কত, ওয়াই অক্ষ বরাবর ধরেছি সময়, যার একক সেকেন্ড।
এরপরে আমরা এই যে লেখচিত্র এখান থেকে গুনে গুনে মানগুলো দিতে হবে। তো এইরকম হবে বিভব শক্তি এবং গতি শক্তির পরিবর্তন। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছে। এক্ষেত্রেও কিন্তু পাঁচটা বিন্দু, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিন্দু দেখানো হয়েছে। তো এই গেল ঘ নাম্বার প্রশ্নে বিভব শক্তির সাথে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তনের চিত্র। এরপরে আসো আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছিল? ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে আমাদের আরেকটা লেখচিত্র আঁকতে বলছে। সেটা কি? সেটা হচ্ছে লেখচিত্রে আমরা যে এখানে যে উচ্চতা এবং বিভব শক্তি গতি শক্তি পেয়েছি, কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান সেটা লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আমাদের আরেকটা লেখচিত্র আঁকতে হবে উচ্চতার সাথে, যেহেতু লেখচিত্র থেকে আমরা উচ্চতা বের করব। তাহলে আমাদের এখন আর অঙ্ক করতে হবে না, আমাদের শুধু মানগুলো কাউন্ট করতে হবে। আমরা গ নং থেকে যে মানগুলো পেয়েছি প্রত্যেকটা বিন্দুতে, যখন উচ্চতা 0 মিটার, 0 মিটার কোথায়? এটা কিন্তু 0 মিটার। উচ্চতা কত মিটার? যখন উচ্চতা 0 মিটার তখন কি হবে? দেখো, যখন উচ্চতা 0 মিটার, তার মানে এ বিন্দুতে ছিল। উচ্চতা যখন 0 মিটার তখন এ বিন্দুতে ছিল। এই বিন্দুতে বিভব শক্তি, না, উচ্চতা যখন 0 মিটার তখন কোন বিন্দুতে ছিল? ই বিন্দুতে, একদম ভূমিতে। তাহলে তখন বিভব শক্তি 0 এবং গতি শক্তি কত? 29,430। এরপরে যখন 10 মিটার উচ্চতায়, তার মানে ডি বিন্দুতে, ওই যে চিত্রটা খেয়াল করো, চিত্রটা ছিল এরকম একটা চিত্র এঁকে দিয়েছিলাম ওইখানে প্রথম পেজে ক নাম্বার প্রশ্নের যে চিত্র 10 ABCD ছিল, এই ভূমিতে ছিল কি? ই বিন্দু। ই বিন্দুতে ছিল সব থেকে উচ্চতা কম, মানে 0। এরপরে 10 মিটার উচ্চতায় যখন আমরা হিসাব করবো তখন হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুতে কি আছে? ডি বিন্দুতে বিভব শক্তির মানটা আমরা গ নং থেকে লিখছি, গতি শক্তির মানটা গ নং থেকে লিখছি। ঠিক একইভাবে যখন 20 মিটার, আরো 20 মিটার উচ্চতায় যাবে তখন সেটা হবে সি বিন্দু। সি বিন্দুতে দুটা মানই আমরা সমান পেয়েছিলাম, বিভব শক্তি গতি শক্তি। এবং যখন 30 মিটার উচ্চতায় যাবে তখন বিভব শক্তি পেয়েছিলাম 22,072.5 এবং গতি শক্তি পেয়েছিলাম 73,057.5। যখন উচ্চতা 40.40 মিটার তখন বিভব শক্তি পাবো একেবারে এই বিন্দুতে, তখন কি হবে? 29,430 এবং গতি শক্তি সেখানে 0। এই মানগুলো আমরা এখন কি করব? একটা লেখচিত্রে বসাবো। দেখো, সেই লেখচিত্রে দুটা মান বসালে কেমন হবে। এবার একটি লেখচিত্রে এক্স অক্ষ বরাবর উচ্চতা এবং ওয়াই অক্ষ বরাবর শক্তিকে স্থাপন করি। তাহলে আমরা কি করব? এক্স অক্ষ বরাবর উচ্চতা এবং ওয়াই অক্ষ বরাবর শক্তিকে স্থাপন করব। কি শক্তি? দুই শক্তি স্থাপন করব, এর জন্য শুধু শক্তি আমরা লিখেছি এখানে। এবার প্রতি 10 মিটার পর পর প্রাপ্ত বিভব শক্তি এবং গতি শক্তিগুলো ছক কাগজে স্থাপন করলে দুটি রেখা পাওয়া যায়, যা লেখচিত্রে এ বি এবং সিডি রেখা দ্বারা নির্দেশিত হয়েছে। লেখচিত্র হতে দেখা যায় উচ্চতা যখন 20 মিটার তখন এ ও এ বি এবং সিডি রেখা একটি বিন্দুতে মিলিত হয়। সুতরাং এই বিন্দুই হচ্ছে বিভব শক্তি ও গতি শক্তি। এই বিন্দুতেই কি বিভব শক্তি এবং গতি শক্তি পরস্পর সমান। অর্থাৎ লেখচিত্র হতে পাওয়া যায় যখন উচ্চতা 20 মিটার তখন বিভব শক্তি ও গতি শক্তি সমান। দেখো লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা হবে হচ্ছে এমন। আমরা আমরা দেখো, এখানে আমরা লেখচিত্রে দেখানো হয়েছে উচ্চতার সাথে শক্তির পরিবর্তন। এই লেখচিত্রে এক্স অক্ষ বরাবর আমরা কি ধরেছি? এক্স অক্ষ বরাবর, দেখো এই লেখচিত্রে এক্স অক্ষ বরাবর আমরা 1 বর্গ ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 5,800, না সরি, 1 বর্গ ঘর সমান কত ধরেছি? 588.6 একক। ঠিক একইভাবে আমরা এখন যদি বিন্দুগুলো স্থাপন করি তাহলে কি পাবো? দেখো, বিন্দুগুলো স্থাপন করলে দেখো আমরা এক্স অক্ষ বরাবর দেখিয়েছি কত? এক্স অক্ষ বরাবর দেখিয়েছি উচ্চতা পরিবর্তন। দেখো যে প্রতি 10 মিটার পর পর উচ্চতা, এই 10 মিটার, এই 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 40 মিটার, ওটা উচ্চতা 40 মিটার। এই 10 মিটার পর পর আমরা কি দেখিয়েছি? 10 মিটার পর পর উচ্চতার পরিবর্তন দেখিয়েছি। তাহলে দেখো, তাহলে যেটা কি বলতেছিলাম যে আমরা এই যে এই রেখাটা দ্বারা বিভব শক্তি দেখিয়েছি। দেখো এই যে এ বি রেখা, এই এ বি রেখা, এই রেখা দ্বারা বিভব শক্তি দেখিয়েছি এবং এই যে সিডি রেখা দ্বারা আমরা গতি শক্তি দেখিয়েছি। তার দেখো একই সাথে দুটো ঘটনা ঘটতেছে। যখন একদম
40 মিটার উচ্চতা থেকে নিচের দিকে নামতে থাকে তখন কি হয়, তখন দেখা যাচ্ছে যে একই সাথে বিভব শক্তি হ্রাস পেতে থাকে, এই দেখো, এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে, গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে এবং বিভব শক্তি হ্রাস পেতে থাকে। তো এইভাবেই আমরা লেখচিত্রটা আঁকবো, এইভাবে আমরা লেখচিত্রটা আঁকবো। লেখচিত্রটা এঁকে অবশ্যই আমরা পেন্সিল দিয়ে কি করব, লেখচিত্রটা অঙ্কন করব। তো এই ছিল আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ঘটনা। অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট এপিটোপিট লিখবে না, অর্থাৎ এক পিঠ লিখবে এবং লেখচিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করবে। লেখচিত্র অবশ্যই লেখচিত্রে আঁকতে হবে, খাতায় আঁকবে না, খাতায় আঁকলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো আশা করি সবাই আজকের অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তীতে সকল অ্যাসাইনমেন্টের তথ্য আপডেট পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।